ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পলাশ ওঝা। তো আবারও চলে এসেছি পূর্বের মতো প্রিভিয়াস ইয়ার্সের গ্রুপ ডির 25টি কোশ্চেন নিয়ে। আজকের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা দেখবে তাদের তো মজাই চলে আসবে পুরোপুরি, ঠিক আছে? আর যারা আমার ক্লাসগুলো দেখছো তাদেরকে একটু বলবো তার জন্য কন্টিনিউ করে আর প্র্যাকটিস করে প্রচুর পরিমাণে, কারণ সামনে কিন্তু পরীক্ষা আসতে চলেছে। আমাদের টার্গেট থাকবে 25-এর মধ্যে 25টা অঙ্ক করার। তো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম প্রশ্ন দিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, A has a certain amount of money and B also some money. If A gives 130 to B, then B will have 1.5 times the amount left with A. Instead, if B gives 70 to A, then A will have 2 times the amount left with B. দেখো, একটা টাকা আমি ধরে নিলাম A, একটা টাকা অ্যামাউন্ট ধরে নিলাম B। তাহলে এ যদি বিকে 130 টাকা দিয়ে দেয়, তো কোশ্চেনে লেখা আছে 130 টাকা দিয়ে দিয়েছে, তাহলে এ 130 মাইনাস হবে আর বি এর কাছে সে 130 অ্যাড হয়ে যাবে। তো তারপরে যেটা বলেছে যে বি উইল হ্যাভ 1.5 টাইমস, তাহলে কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে এ এর 1.5 গুণ করলে বি এর সমান হবে। ইকুয়েশনটা সলভ করলে কী হবে? এ মাইনাস 130 ইন্টু 1.5 গুণ করলে 130 প্লাস 65 195 সমান সমান বি যোগ 130। তাহলে এ মাইনাস বি, এখানে 1.5ও গুণ করতে হবে, সরি এখানে আমি খেয়াল করে নিই। 1.5 সমান সমান 195 পাশে গেলে হচ্ছে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 325 হয়ে যাবে। ক্লিয়ার? এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। ক্লিয়ার? নেক্সট দেখো, পরে বলেছে যদি যদি বি 70 টাকা দিয়ে দেয় এ কে, তাহলে দেখো, আচ্ছা এ লিখলাম, বি লিখলাম। তাহলে বি যদি 70 টাকা দেয়, তাহলে বি এর থেকে 70 মাইনাস হবে, এর সাথে 70 প্লাস হবে। ক্লিয়ার? দেখো, তারপর এ উইল হ্যাভ 2 টাইমস দ্য অ্যামাউন্ট লেফট উইথ বি। তারপর দেখা গেল যে এ এর কাছে বি এর দ্বিগুণ টাকা আছে, তাহলে বি এর সাথে আমার তখন 2 গুণ অ্যাড করতে হবে, তাহলে এর সমান হয়ে যাবে। দেখো কী করে সলভ করবো। এ সরাসরি পেছনে নিয়ে আসবো, 2 ইন্টু বি, টু বি আসলে মাইনাস 2b হয়ে যাবে, সমান সমান মাইনাস 140, এটুকু ক্যালকুলেশন করলে পরে। আর এখানে প্লাস 70 পাশে গেলে মাইনাস হবে, আলটিমেটলি মাইনাস 210। ক্লিয়ার? তো পরপর ইকুয়েশন যদি পাতায় আমি, দেখো কী হবে। এটা সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, এবার দেখো, তাহলে এটার নিচে এই প্রথমটা পাঠিয়ে দেবো। দেখো কী আছে নিচে নিচে, এখানে ছিল 1.5 এ মাইনাস বি সমান সমান কী ছিল? 325 ছিল। ক্লিয়ার? এটা তো 1 নাম্বারই ছিল। এই দুটোকে আমি ক্যালকুলেট করবো একসাথে। তাহলে এটাকে আমি সমান করতে চাই, তাহলে আমার কী করতে হবে? এখানে 1.5 কিন্তু আমার গুণ করতে হবে। তাহলে দেখো 1.5 এ মাইনাস 3 বি সমান সমান আলটিমেট কত হচ্ছে? 210 ইন্টু 1.5, 315। ক্লিয়ার? 315 কিসে হবে? মাইনাসে হবে। পরে দেখো 1.5 এ মাইনাস বি সমান সমান হবে 325। ক্লিয়ার? ক্যালকুলেশন দেখো, যদি আমি এখান থেকে এ আর এ কে কাটতে চাই, এখানে মাইনাস করতে হবে, এটা পজিটিভ পজিটিভ করতে হবে, আর এর অপোজিট নেগেটিভ করতে হবে। এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি মাইনাস 2b সমান সমান আমার হয়ে গেল 640, মাইনাসে হয়ে যাবে। এই মাইনাস কেটে গেল, বি সমান সমান 320। এখন আমার তো এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এখান থেকে এই ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি এর ভ্যালু বের করবো। দেখো, আমি যদি এই প্রথম এই সেকেন্ড ইকুয়েশনটা নিই, তাহলে এ মাইনাস 2b সমান সমান তো মাইনাস 210 ছিল। ক্লিয়ার? তাহলে আমি বি কত পেলাম? বি কত পেলাম? 320 পেলাম কি না? তাহলে এ মাইনাস 320 ডবল কত হয়? 640 সমান সমান মাইনাস 210। তাহলে আলটিমেটলি এ সমান সমান হয়ে যাবে মাইনাস 210 প্লাস 640। অতএব 640 থেকে 210 মাইনাস গেলে 430। কত হবে? 430। এ সমান সমান হয়ে যাবে 430। এখন বলেছে যে এ আর বি একত্রে কত? এ প্লাস বি একত্রে কত? তাহলে কী হবে? সমান সমান এর ভ্যালু পেয়েছি 430 পেলাম এই মাত্র, আর বি এর ভ্যালু আগে কত পেয়েছিলাম? 300 কত? দেখো 20, 320। তাহলে আলটিমেট আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 750। 750
will be the correct answer. 750. Clear? Okay. তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ আলফা বিটা মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ। ক্লিয়ার? তো দেখো এটাকে বলা হয় কোয়াড্রিক ইকুয়েশন। আর কোয়াড্রিক ইকুয়েশনের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? দেখো ফর্মুলাটা হচ্ছে এমন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। ক্লিয়ার? এখানে এক্স স্কোয়ারের সহগ কী আছে? এ, তাহলে এই হয়ে যাবে এক্স স্কোয়ারের ভ্যালু। এক্সের সহগ কী আছে? বি, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে বি। আর বাকি যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে সি এর ভ্যালু, সেটাই হচ্ছে সি এর ভ্যালু। এক্ষেত্রে এ সমান সমান হয়ে যাবে 1, বি সমান সমান হয়ে যাবে 5, আর সি হয়ে যাবে 6। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6টাকে ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে এক্সের দুটো ভ্যালু বেরোবে, যেই দুটো ভ্যালুকে আমরা বলবো রুটস। কি রুটস? আলফা আর বিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আলফা আর বিটা হয়ে গেল দুটো রুটস। এখন কোশ্চেন আমার আলফা ইন্টু বিটা আছে, আর এটাকে যদি আমি লসাগু করি উপরে আলফা প্লাস বিটা হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমার আলফা ইন্টু বিটা লাগবে আর আলফা প্লাস বিটা লাগবে। কী করে বের করবো? দেখো আলফা ইন্টু বিটা সমান সমান লেখা যায় সি বাই এ। তাহলে সেক্ষেত্রে এখানে আমার কী দেওয়া আছে? সি কত পেলাম? সি পেয়েছি আমি 6, এ কত পেয়েছি 1, তাহলে আলটিমেটলি 6/1 6 হয়ে যাবে। আর আলফা প্লাস বিটা সমান হয়ে যায় মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে কি? এই যে এক্সের যে সহগ আছে সেটাই বি এর ভ্যালু হয়ে যাবে, আর এখানে ফর্মুলাতে মাইনাস রয়েছে, তাহলে আলটিমেটলি বি এর ভ্যালু তো 5, তাহলে আলটিমেটলি -5/1 -5 কত হবে? -5। এবার আমি যদি যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা যদি আমি সলভ করি, দেখো কী হবে। আলফা বিটা মাইনাস, এটাকে যদি আমি ব্র্যাকেটে সলভ করি তাহলে আলফা ইন্টু বিটা হয়ে যাবে লসাগু এলসিএম, আর উপরে পড়ে থাকবে আলফা প্লাস বিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপটির জন্য। প্রত্যেকটা শিফটে এই ধরনের কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নাও। দেখো আলফা ইন্টু বিটা কত পেয়েছি? 6 পেলাম, 6 মাইনাস আলফা প্লাস বিটা কত পেলাম? -5, -5 বাই কত? 6। দেখো সমান সমান কী লিখতে পারি? লসাগু আমার 6 হয়ে গেল, 6 × 6 36, মাইনাস মাইনাস প্লাস 5 সমান আলটিমেটলি 41/6। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো 41/6। চলো নেক্সট কোশ্চেন। পরের দিন আবার একটু বলবো কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কে, বাট এটা মেইন, এর উপর বেস করেই কোশ্চেনগুলো আসে। দেখো এই কোশ্চেনটা খুবই ইজি। সিম্পলিফাই করতে বলেছে 3x ব্র্যাকেটে x + 2 -5x ব্র্যাকেটে x - 3 + 7। এটা প্রত্যেকে দেখো প্রত্যেকটা অঙ্ক কী করবে? আগে পড়বে, নিজে নিজে পড়বে, ঠিক আছে? পড়ার পরে নিজে কোশ্চেনের আনসার করার চেষ্টা করবে। হলো তো ভেরি গুড, বাট না হলো তারপর সলিউশনটা দেখবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি, খুবই ইজি কোশ্চেন, বাট তোমরা নিজেরা ট্রাই করো। দেখো এখান থেকে যদি আমি গুণ করি তাহলে কী পাবো? 3x। তো দেখো 3x × x 3x², ভেতরে পজিটিভ পজিটিভ 6x মাইনাস -5x × x -5x² -5x × -3 প্লাস 15x প্লাস 7। তাহলে এখান থেকে আমার 3x² থেকে যদি 5x² মাইনাস হয় তাহলে -2x², কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে। 6x আর 15x করলে হয়ে যাবে আমার 21x প্লাস 17। এটাই হচ্ছে আমার সঠিক উত্তর আছে অপশানে, -2x² প্লাস 21x প্লাস 17। তাহলে অপশান নাম্বার 4, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মোড বের করতে বলেছে। কার? এই সংখ্যাগুলোর মোড বের করতে বলেছে। আর আগের দিন মোডের ফর্মুলা বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? মোড মানে হচ্ছে যেই সংখ্যাটা মুডে থাকে, মানে বেশিবার থাকে। তাহলে এখানে বেশিবার কী আছে? 2, 6, 5, 2 2 জিনিসটা 1, 2, 3 বার দেখে ফেলেছি। আচ্ছা এখানে একটা 4 বার আছে, 1, 2, 3, 4। আর কি কিছু 4 বার আছে? 4 কবার আছে? 4 আছে 44। আচ্ছা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কত? 2।
কারণ 2 একমাত্র সবচাইতে বেশি বার আছে। ক্লিয়ার? এবার দেখো বাদবাকিগুলো রিভিশন করে দিচ্ছি। মোড মানে হচ্ছে বেশিবার থাকে, আর মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। মিন মানে হচ্ছে গড়। গড় কি? এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যা যা আছে এখানে। এই সমস্ত সংখ্যা যোগ করার পরে তাকে আমি কী দিয়ে ভাগ করবো? 1 2 3 4 5 6, যে কটা 10টা হলে 10, 12টা হলে 12, তাকে 12 বা 10 দিয়ে ভাগ করবো, যাই হোক না কেন, ঠিক আছে? আর মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে, দেখো বলেছিলাম এগুলো, মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে যে আমি ছোট থেকে বড় করে সাজাবো। মনে করো সবার ছোট 2 আছে, তাহলে আমি কী লিখবো এক্ষেত্রে? একটু বলে দিই মিডিয়ানটা। দেখো 2 আছে, কতবার আছে? 2 আছে 4 বার, তাহলে 1 কমা কমা লিখবো 2 3 4, ঠিক আছে? 2 এর পরে ছোটো সংখ্যা কত? 4। 4 কতবার আছে? একবার, দুবার, দুবার আছে, তাহলে 4 আমি দুবার লিখলাম, ছোটো দিয়ে শুরু করবো। 5 আছে, 5 আছে কবার? একবার, এই একটা 5 একবারই আছে, কমা 5। আচ্ছা, 6 কতবার আছে? 1 2 3, তাহলে 1 2 3। 6 পরে 10। 10 9 আছে, 9 একটা 9 আছে, এখানে দুটো 9 আছে, একটা 9 দুটো 9। 9 পরে কত রয়েছে? 10 রয়েছে, দেখো 10 একবার রয়েছে। ক্লিয়ার? 10 পরে কত? 10 পরে দেখতে পাচ্ছি 12। 12 কবার আছে? 12 রয়েছে একবার। তারপরে 12 পরে রয়েছে সরাসরি 22 রয়েছে, তাহলে 22 লিখে নিলাম। 22 পরে কী আছে? 22 পরে 44 আছে, আর 44 পরে 66। দেখি সংখ্যাটা মিলল কি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17 মিল খেয়ে গেল। তাহলে দেখো, তাহলে মাঝখানে কী আছে? 17কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 8 2 16, তাহলে মাঝখানটা 9 নাম্বার টার্মটা হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটায় যদি আমি দেখি 1 2 3 4 5 6 7 8, এই একটা গেল, 8টা ভেঙে নিলাম। আর হচ্ছে এখানে দুটো 3 4 উল্টো দিক থেকে আসলাম, 5 6 7 8, তাহলে এই মাঝখানে যে 6টা আছে এটাই হয়ে যাবে আমার মিডিয়ান, ঠিক আছে? মিডিয়ান মানে কি? সাজানোর পরে মাঝখানে সেটা থাকবে, সেটাই হচ্ছে মিডিয়ান। ওকে, নেক্সট দেখো আরেকটা ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে যে মিন মিডিয়ান মোডের সম্পর্ক কি? আমরা লিখতে পারি মোড সমান সমান, মোড সমান সমান, ঠিক আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে? মানে যদি কোনো একটা জিনিস মিসিং থাকে, হয় তোমাকে মোড জানতে চাইতে পারে, অথবা তোমাদের কাছ থেকে মিডিয়ান জানতে চাইতে পারে, বা অথবা মিন চাইতে পারে। তো সেক্ষেত্রে যেটা জানতে চাইবে বাদ বাকি দুটো অবশ্যই দেওয়া থাকবে, সেখানে এই যে ফর্মুলাটা সেটা ক্যালকুলেট করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। ক্লিয়ার? তারপর দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে, বলছে ইফ মেজার্স অফ দ্য অ্যাঙ্গেল অফ আ কোয়াড্রিল্যাটারাল টেকেন ইন অর্ডার আর দ্য রেশিও 1:3:1:3, দেন দ্য কোয়াড্রিল্যাটারাল ইজ। আচ্ছা, প্রথম কী করবো? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা কোঅর্ডিনেটর এঁকে নেব। কোঅর্ডিনেটর মানে হচ্ছে সামন্তরিক। দেখো দেখো তাহলে এখান থেকে আমি যদি এটাকে 1 নম্বর অ্যাঙ্গেল বলি, তাহলে রেশিও অনুযায়ী 3 নম্বর হয়ে যাবে, তারপরে আবার 1 হয়ে যাবে, তো এটা আবার 3 হয়ে যাবে। তার মানে কি? আমরা যে কোনো অ্যাঙ্গেল কী করে আমরা করি, নামকরণ করি। এটা এ যদি হয় এটা বি হয়ে যায়, এটা সি, এটা ডি, তাই কি না? তাহলে বিপরীত অ্যাঙ্গেল দেখো সমান। আর আমরা জানি বিপরীত অ্যাঙ্গেল কখন সমান? আমরা সামন্তরিকের যে ফর্মুলা আছে সেখানে আমরা কী রিড করেছি, যে বিপরীত অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে কী হবে? সেটা প্যারালোগ্রাম হয়। আর প্যারালোগ্রামে আর কী হয়? পরস্পর বাহুগুলো সমান্তরাল হয়, পরস্পর বাহুগুলো সমান্তরাল। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? প্যারালোগ্রাম। চলো, তো এবার যে জিনিসটা বলবো আমি সেটা হচ্ছে যে প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার সম্পর্কে একটু আলোচনা করবো। কী আছে দেখো, বলেছে প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম মানে হচ্ছে পরস্পর বাহুগুলো সমান্তরাল, মানে এই এই যে বাহুটা আছে আর এই বাহুটা রেল লাইনের পাত যেমন হয় সমান্তরালে চলে যায়, তাহলে এই দুটো পথ সমান্তরালে হবে, ঠিক আছে? আর কি, যদি আমি নামকরণ করি, এটাকে এ দেবো নাম, এটা দেবো বি নাম, এটা দেবো সি নাম, এটা দেবো ডি নাম, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা এ হবে সেই অ্যাঙ্গেলটা সমান হবে সি। ক্লিয়ার? আর যে অ্যাঙ্গেলটা বি হবে সেই অ্যাঙ্গেলটা সমানই হবে ডি। কেন কি? এরা পরস্পর প্যারালোগ্রাম, দে আর ইকুয়াল, দে আর ইকুয়াল, দে আর ইকুয়াল, এটার সাথে এটা সমান হবে। ক্লিয়ার? ওকে। আর কি, প্যারালোগ্রামের কোনো অ্যাঙ্গেলে কিন্তু 90 হয় না। আর কি, যদি আমি প্যারালোগ্রামের পেরিমিটার বের করি, পেরিমিটার, তাহলে কী হবে? 2 ইন্টু, যদি আমি এই বড় বাহুটাকে এ ধরি আর ছোটো বাহুটাকে যদি আমি বি ধরি, তাহলে কী হয়ে যাবে? 2 ইন্টু এ প্লাস বি। আর আর কি, আমি যদি এর এরিয়া বের করার চেষ্টা করি, কি এরিয়া, তাহলে কি হয়ে যাবে? দেখো
এখানে এখানে যদি আমি এই প্যারালোগ্রামে এই পয়েন্ট থেকে আমি যদি লম্বটা আনি তাহলে এটা আমার হাইট হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার হাইট, এইচ ফর হাইট, আর এটা কী হয়ে যাবে বেস হয়ে যাবে, এটা কী হয়ে যাবে বেস। ভালো করে বোঝো, তাহলে এক্ষেত্রে আমার এরিয়া হয়ে যাবে এই প্যারালোগ্রাম থেকে হাইট ইন্টু বেস, কী হবে হাইট ইন্টু বেস। ক্লিয়ার? ওকে, নেক্সট রেক্ট্যাঙ্গেলে কী আছে, রেক্ট্যাঙ্গেল সবসময় এদের যে অ্যাঙ্গেলটা আছে সবসময় 90 ডিগ্রি হয়, চারটেই 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? রেক্ট্যাঙ্গেল। আর রেক্ট্যাঙ্গেলের যদি আমি এটাকে বড় বাহুটাকে যদি এ ধরি আর ছোটো বাহুটাকে যদি আমি বি ধরি তাহলে সেক্ষেত্রে আমার পেরিমিটার কী হয়ে যাবে, পেরিমিটার হবে 2 ইন্টু এ প্লাস বি। আর এরিয়া কী হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে এ ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে এরিয়া। আর কি কম্পোনেন্ট আছে দেখো, একটা রেক্ট্যাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্রের পরস্পর বাহুগুলো কিন্তু সমান্তরালই হয়। দেখো এই বাহুর সাথে এই বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, সমান সমান প্লাস সমান্তরাল, এই বাহুর সাথেও কিন্তু এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? আর কি এদের যে ডায়াগোনালগুলো আছে এই ডায়াগোনালগুলো কী হয়, সেম হয়, এই ডায়াগোনালগুলো কী হয়, সেম হয়। ক্লিয়ার? আর কি ওকে, আর হচ্ছে স্কোয়ার। যদি আমরা স্কোয়ার রাখি, দেখো যদি আমরা কোনো একটা স্কোয়ার রাখি, দেখো তাহলে সেক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রেও এর স্কোয়ারের প্রত্যেকটা বাহু সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা অ্যাঙ্গেলও কিন্তু 90 ডিগ্রি। কত হবে 90, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে সব 90 90 করে হবে। প্লাস আর কি এদের ডায়াগোনাল যেটা আছে এই ডায়াগোনাল কিন্তু অলওয়েজ কী হবে, সেমই হবে, এই ডায়াগোনালটা আর এখানে যে ডায়াগোনালটা আছে অলওয়েজ সেম হবে। ক্লিয়ার? ওকে, আর কি এবার যদি আমি এরিয়া বের করতে চাই বা পরিসীমা বের করতে চাই কী হবে, পেরিমিটার 4 ইন্টু এ, মানে চারটেই তো বাহু, চারটে বাহু যদি এটা এ ধরি তাহলে এটাও এ হবে, এটাও এ, এটাও এ, তাহলে 4 ইন্টু এ হয়ে যাবে। আর এর যে এরিয়া হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে কী হবে, বাহু গুণ বাহু, অর্থাৎ এ গুণ এ সমান সমান এ স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের এরিয়া। ক্লিয়ার? স্কোয়ার। তো মোটামুটি এই তিনটে কম্পোনেন্ট বলে দিলাম। নেক্সট কোশ্চেন। তো পরের কোশ্চেনটা দেখো, ইন এ ট্রায়াঙ্গেল এ বি সি, কী আছে ট্রায়াঙ্গেল হচ্ছে এ বি সি। ক্লিয়ার? এডি ইজ দ্য বাইসেক্টর, এডি ইজ দ্য বাইসেক্টর, ঠিক আছে, অফ বিএসসি। বিএসসি মানে কি, বিএসি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে টোটালটা এর অ্যাঙ্গেল বাইসেক্টর। এ ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এই যে এ ইটা আছে পারপেন্ডিকুলার টু বিসি মানে কি, এই বাহুর উপর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে বলে দিচ্ছি আমি। আচ্ছা, এই বি অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় আর সি অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয় তাহলে বলছে ডি এ ই কত, অর্থাৎ এই যে ভেতরের অ্যাঙ্গেলটুকু আছে এইটুকু কত। ক্লিয়ার? তো দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, আমরা যে কোনো ট্রায়াঙ্গেল যদি এঁকে নিই তার অ্যাঙ্গেল বাইসেক্টর যদি বের করতে চাই, দেখো মনে করো তুমি যদি এই অ্যাঙ্গেলটার নামকরণ করো এ, এটা যদি নামকরণ করো বি, এটা যদি নামকরণ করো সি, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলকে যদি বাইসেক্ট করি আমি, তার মানে এই পুরো মাঝামাঝি অংশে এই যে অ্যাঙ্গেলটা হবে আর এই অ্যাঙ্গেলটা অলওয়েজ সেম হবে। ভালো করে বোঝো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অলওয়েজ কী হবে, সেম হবে। এটাকে বলে অ্যাঙ্গেল বাইসেক্ট করা, মানে সমান দুটো ভাগে ভাগ করা। ক্লিয়ার? আচ্ছা, আর পারপেন্ডিকুলার ব্যাপারটা কি, পারপেন্ডিকুলার একটা ব্যাপারটা দেখো, যদি আমি আরও একটা ট্রায়াঙ্গেল আমি এঁকে নিচ্ছি, দেখো তাহলে সেক্ষেত্রে আমার যদি আমি এখান থেকে পাক্কা এখানে যদি আমি এটা এ বাহু দিলাম, এটা বি বাহু, এটা সি বাহু, এটা মনে করো ডি, তাহলে এডি ইজ দ্য পারপেন্ডিকুলার অন বিসি, মানে এডি বিসির উপর পারপেন্ডিকুলার মানে কি, এটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 90, মানে পারপেন্ডিকুলার মানে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর এটা হয়ে যাবে ত্রিভুজের হাইট হয়ে যাবে, কী হয়ে যাবে হাইট। ক্লিয়ার? এটাও মনে রাখো। ওকে, এবার কোশ্চেনের দিকে দেখো, এখানে কি বলেছে, এডি হচ্ছে বিএসসির বাইসেক্টর, মানে কি এই যে এডি লম্বটা আছে এটা কার বাইসেক্টর, বিএসসি মানে টোটালটার, তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা আছে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, সেক্ষেত্রে এই টোটাল অ্যাঙ্গেলটা সমান হবে বাইসেক্টর মানে, তাই তো? ওকে, আর কি বলেছে যে এ ই বিএসসির উপর লম্ব, তাহলে এ ই কোনটা, এই যে এ ইটা আছে এটা কার উপর লম্ব, এটা হচ্ছে বিসির উপর লম্ব, যে বিসি পুরোটা, এই যে পুরোটা বিসি, এই যে পুরোটা বিসি, পুরোটা বিসি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এইটাও 90 হয়ে যাবে, তাই না, এটাও 90। এবার আমরা সলভ করবো কোশ্চেন। দেখো তো দেখো এখানে বি অ্যাঙ্গেলটা 30 আমি লিখে নিলাম এটা 30, আর সি অ্যাঙ্গেলটা 50 আমরা লিখে নিলাম এটা 50। ভালো করে বোঝো, তাহলে এটা যদি 50 হয়, এটা যদি 30 হয়, তাহলে এই যে উপরে যে এ অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা মানে কি, দেখো আমি বলে দিচ্ছি, এই টোটাল যে অ্যাঙ্গেলটা আছে এটা কত হবে, কত হবে 180 মাইনাস 30 আর 50 কত হয় 80, এই টোটালটা হয়ে যাবে 100। তাহলে এই যে এ অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ সমান সমান কত হবে 100 হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো এখানে যে ডিএই আছে, ডিএসি আছে, এই ডিএসি তো আর বিএডি সমান, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ডিএসি অ্যাঙ্গেল ডিএসি সমান সমান অ্যাঙ্গেল বিএডি। আচ্ছা, এবার যদি অ্যাঙ্গেল এই যে এ অ্যাঙ্গেলটা 100 হয়, তোরা যদি 100 হয় তাহলে এই দুটো হাফ হাফ হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে আমার হচ্ছে 50, এটাও হয়ে যাবে আমার 50, আর এটাও হয়ে যাবে আমার কি 50। ক্লিয়ার? এবার দেখো এখানে রয়েছে
তুমি যদি ট্রায়াঙ্গেল এ ই সির দিকে লক্ষ্য করো, এই ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য রাখো, তাহলে এইটা আমার 50, এটা যদি 50 হয় আর এটা যদি 90 হয়, তাহলে 90 আর 50 কত হয়, 140 হয়। তাহলে ডেফিনেটলি এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে, তাহলে 90 আর 50 40, 180 থেকে 140 মাইনাস করলে 40, তার মানে এই যে অ্যাঙ্গেলটাই শুধু এই অ্যাঙ্গেলটা হবে 40 ডিগ্রি। কত হবে, 40 ডিগ্রি। ক্লিয়ার, 40 ডিগ্রি। ওকে, আর এইমাত্র আমরা কি পেলাম, এইমাত্র আমরা এই ডি এ যে সি অ্যাঙ্গেলটা আছে টোটাল মিলিয়ে আমরা কত পেলাম, এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে সেটা আমরা কত পেয়েছি, মাত্র 50 পেয়েছি। ক্লিয়ার, 50 পেলাম। তার থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, অর্থাৎ শুধু 40টুকু যদি আমি বাদ দিই, তাহলে কী হবে, 50 মাইনাস 40 কত হবে, 10 হয়ে যাবে। তাহলে এই পুরোটার থেকে যদি আমি এই পোর্শনটুকু বাদ দিই, এইটুকু বাদ দিই, তাহলে আমার কী হবে, এইটুকু বেরিয়ে যাবে, তাই কি না? তাহলে কত হবে, 50 মাইনাস 10, তাহলে 50 মাইনাস 10 সমান 40 সমান 10। এটাই হচ্ছে সঠিক উত্তর, 10 ডিগ্রি। আচ্ছা, তো এবার শর্ট ট্রিক দেখো, শর্ট ট্রিক কি এটা কনসেপ্ট থেকে আসে। দেখো, যদি আমি সরাসরি এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে চাই, ভালো করে শোনো, যদি আমি সরাসরি এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে চাই, অর্থাৎ DAE এর ভিতরের অ্যাঙ্গেলটুকু বের করতে চাই, যেটুকু আমার কোশ্চেনে চেয়েছে, তাহলে কী করবো দেখো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে আর এই পাশে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলের ডিফারেন্স করব। তাহলে 50 মাইনাস 30 হবে, কত হবে, 20 হবে। ক্লিয়ার, তাহলে কী করলাম, আগে এদের ডিফারেন্স করলাম, কাদের ডিফারেন্স করলাম, আগে 30 আর 50-এর ডিফারেন্স তৈরি করলাম, কত হলো, 20 হলো। তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। একবারে তোমার অ্যান্সার 10 হয়ে যাবে। ক্লিয়ার, সব সময় আর কিচ্ছু দেখালাম, জাস্ট কনসেপ্ট প্রথম বলে নিলাম। আর এখান থেকে যদি তুমি বি আর সি এর ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ করো, তাহলে সেটা হয়ে যাবে তোমার DAE, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু বেরিয়ে যাবে। ক্লিয়ার, ওকে। দেখো, পরের কোশ্চেনটা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আছে। তো পরবর্তী কোশ্চেন কি আছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 in 2 years at 7% rate of interest per annum compounded annually is, অর্থাৎ 30,000 টাকার 2 বছরে 7% ইন্টারেস্টে কত হবে। ক্লিয়ার, তো এই ধরনের কোশ্চেন আমরা কী করবো, দেখো, যেহেতু এবার 2 বছর রয়েছে কি না, আর 2 বছর হলে কী হবে, পরপর 2বার সাকসেসিভ যখনই হবে তখন আমরা এবির ফর্মুলা করবো। কি এবির ফর্মুলা, দেখো, এবির ফর্মুলা হচ্ছে যে প্রথমবার আমি বাড়িয়েছি 7 প্লাস পরেরবারও 7 প্লাস 7 ইন্টু 7/100, তাহলে আলটিমেট আমি এখান থেকে কত পেলাম, 7 7 14.49, এটা হয়ে গেল আমার CI, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, যদি 2 বছর থাকে আমরা সবসময় এবির ফর্মুলা করবো। কি এবির ফর্মুলা, এটাকে যদি আমি ধরি, A প্লাস বি প্লাস A ইন্টু B/100, এক্ষেত্রে দুটোই তো সমান হচ্ছে, তাহলে A আর B দুটোই সমান 7 7। হ্যাঁ, তো এখানে যদি 7%-এর পরিবর্তে যদি প্রথম বছর 7% থাকতো, পরের বছর যদি 5% থাকতো, তাহলে 7 আর 5 লিখতাম, তখন 7টা হতো A আর 5টা হতো B, তখন 7 ইন্টু 5/100 হতো, তাহলে A প্লাস বি প্লাস A ইন্টু B/100, এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। ক্লিয়ার, তো এখানে আমার টোটাল অ্যামাউন্টটাকে আমি ধরে নেবো 100 বেসিসে করবো সবসময়। তাহলে 100 যদি আমার টোটাল অ্যামাউন্ট হয়ে থাকে, আর এখানে যদি 14.49 টাকাটা যদি আমার হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে, তাহলে আমরা কী করে সলভ করবো, দেখো, এই যে 30,000 অ্যামাউন্টটা আছে, এটা কার ভ্যালু হয়ে যাবে, এক সেকেন্ড, এটা হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে 100-র ভ্যালু, তাহলে আমার 14.49-এর ভ্যালু কত। ক্লিয়ার, দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দশমিক তুলে দিলে একটা 100 চলে আসবে, আবার দুটো শূন্য যদি কেটে যায়, 3 দিয়ে 3 নং 27 7, হাতে আমার 2, 3 4 12, 2 14 4, হাতে আমার 1, 3 14 42, হাতে 43, কত হলো, 4 3 7 4, তাহলে সঠিক করতে হবে 4 3 4 7। ওকে, দেখো, আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে বলতে যাই, কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের কেসের ক্ষেত্রে, 2 ইয়ার্সের কেসের ক্ষেত্রে, দেখো, যদি বলে 10%, তাহলে কী হবে, 10%-এর কথা বললে কী হবে, সমান সমান 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, মাথায় রেখো, আর কিচ্ছু করতে হবে না। তাহলে 20 যোগ এই 0 0 কেটে দিলে কত হবে, 1 হবে, 21। ঠিক আছে, আমি 10%-এর পরিবর্তে যা কিছু বলতে পারি, আমি যদি 12% বলি, 12% মানে তোমার রেট অফ ইন্টারেস্টে তোমার 2 বছর পরে কত হবে, তাহলে কী হবে, 12 যোগ 12 ইন্টু 12/100। হ্যাঁ, এটা হচ্ছে যে 12 12 24, আর এখান থেকে 24 হয়ে গেল, আর এখান থেকে 12 12 144 হয়, 2 ঘর পাশে দশমিক দিলে হচ্ছে তোমার 25.44। আচ্ছা, আরেকটা যদি প্রথমবার যদি বলি 5%, আর পরের বার যদি আমি বলি 4%, তাহলে কী হয়ে যাবে, দেখো, 5 প্লাস 4 প্লাস 5 ইন্টু 4/100, পরপর বলেছে, প্রথমবার বলেছে 5%, পরের বার বলেছে 4%, তাহলে কী হবে, আলটিমেটলি
5 হচ্ছে কত 9 যোগ 4 5 কত 20, 20কে যদি কাটি আমি, আচ্ছা যাই হোক 4 5 20 মানে কি 0.2 হয়ে যাবে, তাহলে 9.2, ক্লিয়ার, 9.2 হয়ে গেল। ওকে, তাহলে 10% ক্ষেত্রে হয়ে গেল, 10% ক্ষেত্রে হয়ে গেল 21%, আর 12% ক্ষেত্রে হয়ে গেল 25.40%, আর 5% 4% ক্ষেত্রে হয়ে গেল 9.2%। অর্থাৎ এটা 2 বছর হয়ে যাবে 21% হয়ে যাবে, এটা 2 বছরে হয়ে যাবে 25.40%, আর এটা 2 বছর হয়ে যাবে 9.2%। সমস্ত কিছু আমি 2 বছরের বেসিসে বললাম। কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমি একটা ভিডিও পরে বানাবো, টোটাল ব্যাপারটা এখানে অ্যানালাইজ করবো। বাট 3 বছর যদি হয়, 4 বছর যদি হয়, তাহলে আমরা কীভাবে ডিল করবো কোশ্চেনগুলো সেগুলোও বলবো, কোনো চাপ নেই, 1 by 1। আজকে কিছুটা বললাম, পরের দিন নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে কোশ্চেন রাখবো, সেখানে বাকি যে কোশ্চেনগুলো যেখান থেকে কোশ্চেন আসে সে ব্যাপারটা অ্যানালাইজ করে দেবো, ক্লিয়ার? ওকে, তো পরের কোশ্চেন কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ আ সিলিন্ডার আর 7 সেমি অ্যান্ড 15 সেমি রেসপেক্টিভলি, দেন ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। অর্থাৎ কোনো একটা সিলিন্ডার মানে কি চোঙের রেডিয়াস যদি 7 হয় আর হাইট যদি 15 হয়, তাহলে তার ভলিউম কি? আগে তাহলে আমরা কয়েকদিন আগে কি আলোচনা করেছিলাম, যে একটা সিলিন্ডারের, কোনো একটা চোঙের সিলিন্ডার, কিছু ফর্মুলা আলোচনা করেছিলাম কি, যেমন প্রথম যদি আমি আচ্ছা যেহেতু ভলিউম আছে তাহলে ভলিউম নিয়ে আলোচনা করি, VOLUME, ভলিউম। দেখো তাহলে কী হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমার ভলিউম হয়ে যায়। CSA মানে হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া মানে কি, কার্ভড সারফেস এরিয়া মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কী হবে, 2 পাই আর এইচ, ঠিক আছে। আর টোটাল সারফেস এরিয়া TSA হয়ে যাবে হচ্ছে আমার 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। এখানে যদি আমি 2 পাই আর কমন নিই, তাহলে আর প্লাস এইচ পড়ে থাকবে। এই 3টে ফর্মুলা জানতেই হবে। তো এখানে আমাকে কী বের করতে বলেছে, ভলিউম বের করতে বলেছে। তাহলে ভলিউম কী হয়ে যাবে, দেখো ভলিউম সমান আমি কী জানলাম, VOLUM, ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কত দিয়ে আছে, পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত 7 × 7, আর এইচ মানে কত 15। তাহলে এখানে 7 7 আমি যদি কেটে দিই, তাহলে 7 15 হচ্ছে 105, আর 105 এখানে 22 থেকে 2 বের করে নিয়ে আসলাম, 210 × 11 হচ্ছে আমার 2310, ক্লিয়ার? ওকে, এখান থেকে আমি যদি আরেকটা জিনিস সম্পর্কে বলি, সেটা কি, কোণ, কি বলবো, কোণ সম্পর্কে একটু বলতে চাই। কোণ কী ছিল, কোণের ভলিউম কী ছিল, ভলিউম ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর CSA অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া ছিল পাই আর এল, ওকে। আর টোটাল সারফেস এরিয়া ছিল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার সমান পাই আর আর প্লাস এল। এই ব্যাপারগুলো প্রতিদিন আমার সাথে পড়তে হবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 1/3, এটা পাই আর এল, এটা পাই আর আর প্লাস এল, ক্লিয়ার? আচ্ছা, কোণের কেমন হয়, ছবি হয়, দেখো আচ্ছা এটা চোঙ হয়ে যায়, সরি কোণ না, এটা চোঙের ছবি আঁকলাম আগে, আর কোণটা হচ্ছে ঠিক এমন হবে, ওকে। এই তো এটা যদি কোণ হয়, কোণ মানে কি, এটা হচ্ছে আমার রেডিয়াস হয়ে যাবে, আর এখান থেকে এটাও আমার রেডিয়াস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার হাইট, আর এখান থেকে এইটা হয়ে যাবে টোটালটা আমার হাইট। আর এই যে সাইডটা আছে না কোণের, এটা হবে স্ল্যান্ট হাইট, কিন্তু এর কোনো স্ল্যান্ট হাইট, চোঙের কোনো স্ল্যান্ট হাইট হয় না। কোণের স্ল্যান্ট হাইট হয়, চোঙের কোনো স্ল্যান্ট হাইট হয় না, ক্লিয়ার? এটুকু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। তো কি বলেছে দেখো 12 নম্বর কোশ্চেনে, তো এই কোশ্চেনটা কি বলেছে, ইফ এ সলিড স্পিয়ার অফ রেডিয়াস 10 সেমি ইজ মেল্টেড ইন্টু 8 স্পেরিক্যাল সলিড বল, 8টা সলিড বল তৈরি করা হয়েছে, ওটাকে গলিয়ে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে গলিয়ে ইকুয়াল রেডিয়াস বিশিষ্ট, তাহলে সারফেস এরিয়া কত হবে? দেখো এখানে যদি আমি প্রথম যে স্পেয়ারটা আছে তার রেডিয়াস 10 সেমি, তাহলে তাকে যদি গলায়, তার মানে তার আয়তনটাকে গলানো হবে, কী হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর কত জানি এখানে 10 জানি, তাহলে 10 × 10 × 10, তাহলে এটাকে গলানোর পরে যা হবে সেটা তো একই ভলিউম থাকবে। তাহলে এক্ষেত্রে কী হবে, সেমভাবে কতগুলো হবে, 8টা হবে, টোটাল হচ্ছে 8 সংখ্যা হচ্ছে 8টা সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটার ভলিউম কত হবে, 4/3 হবে, পাই আর কিউব মানে ছোটো আর কত জানি না আমি, তাহলে আর কিউব আকারে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 4/3, এখান থেকে 4/3 ব্যালেন্সড হয়ে গেল, পাই ব্যালেন্সড হয়ে গেল। আমি যদি 8কে কাটি, তাহলে 2 × 2 × 2 3বার যদি কাটি, তাহলে এখান থেকে কত হবে, 5 5 5 হয়ে যাবে, 5 5 5 2 যদি কাটি, 3টে 2 আছে এখানে, কেটে গেল। তাহলে আলটিমেটলি ছোটো আর সমান কী হবে, 5 হয়ে যাবে, কারণ আর কিউব মানে তো 125, 5-এর কিউব, তাহলে আর সমান 5 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা রেডিয়াস কত হবে, 5 হবে। আর আমরা কোনো একটা তোমার স্পেয়ারের টোটাল সারফেস এরিয়া কী জানি, TSA, টোটাল সারফেস এরিয়া আমরা জানি কি 4 পাই আর স্কোয়ার। এখানে 4 পাই মানে কত, 22/7,
আর মানে কত, আর মানে আমি জেনে গেলাম 5, 5 ইন্টু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হবে দেখো, 5 5 25, 4 25 100, 100 ইন্টু 22 মানে হচ্ছে 2200, 2200কে আমার কী দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার করি একটুখানি, আর এই তো 2200 ভাগ 7, 3 7 21, 1 10, 7 1 7, 3 30, 4 7 28, অবশিষ্ট কত, অবশিষ্ট হচ্ছে 2, তার মানে হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে 7। ক্লিয়ার, উপরে 2 নিচে 7, কারণ এখান থেকে 2 পাবো বিয়োগ করে না, 314 পূর্ণ 2 এর সাথে, 314 পূর্ণ 2 এর 7। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। এবার গোধা বাংলায় কিছু জিনিস আলোচনা করি। দেখো, একটা হয় গোলক, কি হয়, গোলক। আরেকটা হয় অর্ধগোলক, কি হয়, অর্ধ গোলক। গোলক মানে কি, গোলক হচ্ছে, গোলকের কিছু কি কি বের করবো দেখুন থেকে এখানে। তো দেখো, একটা হয় সমগ্র তলের ক্ষেত্রফল, হলো, তাহলে এখানেও তাই হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। আরেকটা হয় আয়তন, এক্ষেত্রে হয়ে যাবে আয়তন। আর এক্ষেত্রে হয় একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে অর্ধগোলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো দেখো, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ভালো করে শোনো, এটা মুখস্থ করতে হবে, আমি প্রতিদিন লেখাচ্ছি, মুখস্থ করতেই হবে, করতেই হবে। দেখো, তো সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর মানে কি রেডিয়াস, আর গোলককে ইংরেজিতে কী বলে, স্পেয়ার বলে। আর অর্ধগোলকে কী বলা হয়, সেমি স্পেয়ার, ঠিক আছে। আর সমগ্র কী হবে, 4/3, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, হয়ে গেল। ক্লিয়ার, গোলক কমপ্লিট। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, 3 পাই আর স্কোয়ার হবে, 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর আয়তন হবে 4/3। তো আয়তনের ফর্মুলা কী হয়ে যাবে এক্ষেত্রে, এক্ষেত্রে 3.5 পাই আর কিউব, এর হাফ কত করলে কত হবে, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। ক্লিয়ার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, 2 পাই আর স্কোয়ার। দেখো, একটা বাটিকে যদি তুমি মনে করো, বাটির মধ্যে যদি কোনো কিছু দিয়ে ফিল করো, মাটি ফাটি বা যাকে যদি তুমি ফিল করো, তাহলে সেটা অর্ধগোলক হয়ে যাবে, বাটিটা অর্ধগোলকের শেপ নেয়, তখন তার একটা পার্শ্বতল বের হয় আর একটা সমগ্রতল বের হয়। কিন্তু গোলকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সমগ্রতল হয়, পার্শ্বতলের কোনো গল্প এখানে নেই। ক্লিয়ার। দেখো, দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজ বাই 12% ইন দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরে কোনো একটা টাউনের পপুলেশন 12% বাড়ে। ক্লিয়ার। অ্যান্ড বাই 60% ইন দ্য 16% সেকেন্ড ইয়ারে, মানে পরের বছরে 16% বাড়ে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে কত বাড়বে, রেসপেক্ট টু দ্য পপুলেশন দ্য বিগিনিং, প্রথম বছরের তুলনায় বা শুরুর তুলনায় দ্বিতীয় বছরে গিয়ে পপুলেশন কত পার্সেন্ট বাড়বে। ক্লিয়ার। এই পপুলেশন বাড়া বলি বা কম্পাউন্ড ইন্টারেস্টের টাকা বাড়া বলি একই কনসেপ্টে বাড়ে। অর্থাৎ কোনো একটা শহরের জনসংখ্যা যদি মনে করি আজকে 100 জন রয়েছে, তাহলে 10% যদি আজকে বাড়ে তাহলে কী হবে, 110 হবে। তাহলে পরের বছর যদি আবার 10% বাড়ে, তখন সেই 110-এর উপরেই ক্যালকুলেট করা হয়, যেমন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে করা হয়। ক্লিয়ার। তো এইমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টে দুবার যদি পরপর কোনো একটা পার্সেন্টেজ আকারে বাড়ে, তখন আমরা কী করেছিলাম, এবির ফর্মুলা করেছিলাম। তাহলে এবির ফর্মুলা করলে কী হবে, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা, ঠিক আছে। এবার যেহেতু এখানে দুটোই প্লাস হয়েছে, প্লাস মানে কি বেড়েছে, কমেনি কোনোটা, দুটোই বেড়েছে, তাই দুটোই পজিটিভ হবে। তাহলে এও পজিটিভ, এ যদি পজিটিভ হয় তাহলে +12 +16, প্লাসে প্লাসে কী হবে, প্লাস হবে, কারণ এখানে যেটা হবে মাঝখানে সেটা হচ্ছে ওই দুটো মানে সাইনের যোগফল হবে, মানে তাহলে 12 আর 16 হয়ে গেল, আর প্লাস 12 ইন্টু 16 বাই 100, তাহলে 12 আর 16 গুণ করলে হয়ে যাবে 28 এবং 48। তাহলে অ্যান্সার কী হবে, 29.92। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। বলেছে 9 years ago, 9 বছর আগে, PS was twice the age of Q. If the ratio of their present is 5:4, what is the sum of their present age? ক্লিয়ার। আচ্ছা দেখো, আমি ধরে নিলাম 9 বছর আগে তাদের বয়সের রেশিও কত ছিল, 2:1। তাহলে ধরুন এক্স ধরে নেব। দেখো, তাহলে 9 বছর আগে কী ছিল, 9 বছর আগে ছিল একজনের বয়স 2x আর একজনের বয়স ছিল কি এক্স। ক্লিয়ার। তাহলে আমি লিখলাম 2x/x সমান। ক্লিয়ার। এটা তো 9 বছর আগে ছিল, তাহলে 9 বছর অ্যাড হবে,
তাহলে এর সাথে যদি আমি 9 বছর অ্যাড করি, বর্তমানে চলে আসলাম। আর বর্তমানে রেশিও কত হচ্ছে? 5:4 আছে, 5/4। ক্যালকুলেট করলে কত হয়ে যাবে? 4 দুগুণে 8x প্লাস 36 সমান 5x প্লাস 45। তাহলে এখান থেকে 5x নিয়ে আসলে 3x ওপাশে চলে গেলে থাকলে 9। তাহলে x সমান কত? 3। ঠিক আছে কি? সাম অফ দেয়ার প্রেজেন্টেজ। আচ্ছা, তাদের প্রেজেন্টেজের রেশিও কত? 5:4। তাহলে 5 হচ্ছে কত? 9। তাহলে 9-এর সাথে যদি আমি 3 গুণ করি কত হবে? 3 9 27। 27 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো পরবর্তী কোশ্চেন কি আছে? এ ট্রেডম্যান অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 15% অন দ্য মার্কেট প্রাইস। হাউ মাচ অ্যাবভ দ্য কস্ট প্রাইস মাস্ট হি মার্ক হিজ গুড টু গেইন 19% থ্রু দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন? তো দেখো, এখানে আমরা 3টে জিনিস লিখবো। একটা সিপি লিখবো, একটা এমপি লিখবো, আর একটা এসপি লিখবো। আচ্ছা, 15% ডিসকাউন্ট দিয়েছে মানে কি? যদি আমি সিপিটাকে 100 ধরি, তো দেখো এখানে 15% কী করেছে? ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি যদি মার্কেট প্রাইস, সবসময় ডিসকাউন্ট কিসের উপর হয়? সবসময় মার্কেট প্রাইসের উপর হয়। আমি যদি মার্কেট প্রাইসটাকে 100 ধরে নিই, তাহলে ডিসকাউন্ট মানে কি? আমি কিনেছি জিনিসটা 15% ডিসকাউন্ট নিয়ে, তাহলে আমি আলটিমেট কত টাকা পেলাম? 85 টাকা পেলাম। ক্লিয়ার? ওকে, আর সে 19% লাভ করেছে। আর এসপি মানে সেলিং প্রাইস থেকে যদি আমি সিপিতে আসতে চাই, তাহলে কী করতে হবে? যেটা এসপি সেটা লিখতে হবে ইনটু 100 দিতে হবে হচ্ছে আমার ওপরে, আর নিচে দিতে হবে হচ্ছে লাভের পার্সেন্ট। কত? 19%, মানে 119। ক্লিয়ার? কি বললাম? এসপি থেকে সিপিতে আসতে গেলে এসপি ইন্টু 100 বাই যেই প্রফিটটা লাভ হবে সেই প্রফিটটা নিচে থাকবে, 100/119। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, তো দেখো আমরা যদি 85 আর 119 কাটি, তাহলে 17 দিয়ে হয়ে যাবে 5 17 85, আর 17 দিয়ে হবে 7 17 119। 5 দিয়ে যদি কাটি, 5 কেটে দিলাম, আর এখানে হয়ে যাবে 5 20 100। সব তো রেশিও আকারে আছে, এখানে রেশিও হবে না। তাহলে 5 20 100 আর 5 17 85। 7টা নিচে আছে, তুলে দেবো। তাহলে কী করছো? প্রত্যেকের সাথে 7 গুণ করতে হবে, এর সাথেও 7 গুণ করতে হবে, এর সাথেও 7 গুণ করতে হবে, এর সাথেও 7 গুণ করতে হবে। তাহলে 100/7 সাথে 7 গুণ করলে আলটিমেট কত হয়ে যাবে? 100 হয়ে যাবে ইস টু। তাহলে সাথে সাথে 20 গুণ করলে 140 হয়ে যাবে ইস টু। 7 গুণ 17 কত হবে? 7 17 119। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি কস্ট প্রাইসের থেকে মার্কেট প্রাইস কত বেশি বাড়িয়ে লিখলো? 100 ছিল, বাড়িয়ে লিখলো 140। তাহলে আলটিমেটলি বলতে পারি না 40% সে বাড়িয়ে লিখেছে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন। তো রাইট আনসার কী হবে? 40%। ওকে, তো দেখো কী বলেছে? নীলেশ ব্রট সাম কোয়ান্টিটি অফ বার্লি ফর 5000। আচ্ছা, হাফ অফ ইট সোল্ড অ্যাট আ প্রফিট 20%। নীলেশ উইশেস টু মেক আ প্রফিট 15% অন দ্য হোল, ফাইন্ড দ্য সেলিং অফ দ্য রিমেনিং বার্লি। বলেছে নীলেশ যদি কোনো একটা জিনিস 5,000 টাকা কিনে থাকে এবং তার হাফ অংশ সে 20% প্রফিটে বিক্রি করে, এবং বাকি অংশটুকু সে কত পার্সেন্ট হারে লাভে বিক্রি করতে পারলে তাকে তার ওভারঅল যে প্রফিট সেটা 15% হবে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে টোটাল অংশটা তো আমি 1 ধরে নিলাম, তাহলে এর হাফ অংশ মানে হাফ মানে কি? 1/2। ঠিক আছে? তাহলে 2-এর মধ্যে এই 1 অংশটুকু আমি যদি টোটালটাকে তো 1 ধরলাম, তাহলে হাফ অংশ মানে কি? এই 2 অংশের মধ্যে 1 অংশ সে কী করছে? 1 অংশ সে বিক্রি করছে 20% প্রফিটে, তাই না? তাহলে বাকি তো আরও 1 অংশ রয়েছে। হাফ চলে, হাফের 2-এর থেকে 1 চলে গেলে 1 থাকে। আমি জানি না এটা কত পার্সেন্ট, এটা আমি ধরলাম X%। আর ওভারঅল কত? ওভারঅল তো 2, তাহলে ওভারঅল সে 2 গুণ ওভারঅল কত পার্সেন্ট? 15% প্রফিট করছে ইন্টু 15। যেহেতু প্রফিট পার্সেন্ট তাই আমি সবার সাথে পজিটিভ ভ্যালু নিয়ে নেবো, উপরে আছে প্লাসে আছে। তাহলে 20 গুণ 1 কত হবে? 20 1 20। ঠিক আছে? যোগ x ইন্টু 1 কত হবে? x প্রফিট পার্সেন্ট করছি সমান 15 গুণ 2 কত হবে? ওভারঅল কত? 30। তাহলে আলটিমেটলি x এর ভ্যালু কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে না? তাহলে x কত পার্সেন্ট? x এর ভ্যালু হচ্ছে আমার 10%। ক্লিয়ার? তাহলে বাকি অংশ মানে কি? সে তো 5,000 টাকার হাফ অংশ মানে কি? তাহলে 2500 টাকা পড়ে থাকলো, তাই কি না? তাহলে এই 2500 যে পড়ে থাকলো, মানে এই 5,000-এর থেকে তো হাফ অংশ মানে 2500 টাকার কাজ হয়ে গেছে। তাহলে বাকি যে 2500 টাকাটা থাকছে, 2500 কোথায় গেলো? 2500 তার 10% যদি আমি করি কত হবে? 110/100। তাহলে আলটিমেটলি আমার 0 0 যদি কেটে দিই, তাহলে কি হবে? 25 × 11 করলে কী হবে? দেখো 11 গুণ করা মানে কি? লাস্টে 5 আছে মানে 5 বসে যাবে, আর 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে। আর এই লাস্টের যে ব্যাকে 2 আছে, 2 বসে যাবে, 27 5, আর লাস্টে কত ছিল? একটা 0 ছিল, হয়ে গেল 2750 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। কী বলেছে? এ ট্যাঙ্ক ইজ অ্যাটাচড উইথ 30 পাইপস। 30টা পাইপ দ্বারা কোনোটা ট্যাঙ্ক অ্যাটাচড আছে। সাম অফ দিস আর ফিলিং পাইপস, কিছু ভর্তি করার পাইপ, রেস্ট আর এমটিং পাইপ, কিছু খালি করার পাইপ। ইচ ফিলিং পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি 24 আওয়ার্স। প্রত্যেকটা ভর্তি করার পাইপ 24 ঘন্টায় ভর্তি করতে পারে। অ্যান্ড এমটিং পাইপ ক্যান এমটি দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি 80 আওয়ার্স। 18 ঘন্টায় খালি করতে পারে। হোয়েন অল দ্য পাইপস আর ওপেন টুগেদার, প্রত্যেকটা পাইপকে যখন খুলে দেওয়া হবে, ইট টেক্স 1 × 1/2 আওয়ার্স
ইট টেক্স 1.2 hours টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। 1.5 ঘন্টা সময় নিচ্ছে ভর্তি করতে। হাউ মেনি অফ দ্য গিভেন পাইপস আর এমটিং পাইপ, কতগুলো এখানে এমটিং পাইপ আছে। ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেল? ওকে। তো আমি এখানে ধরে নেব লেট দ্য এমটিং পাইপ এন। আমি ধরে নিলাম খালি করার যে পাইপ আছে সেগুলো টোটাল হচ্ছে এন সংখ্যার কাছে। তাহলে ফিলিং পাইপ কী হবে? ফিলিং পাইপ হয়ে যাবে টোটাল তো 30টা ছিল, 30 মাইনাস এন, অর্থাৎ খালি করার পাইপের সংখ্যা হচ্ছে এন আর ভর্তি করার পাইপের সংখ্যা হচ্ছে 30 মাইনাস এন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার এই যে টোটাল এন সংখ্যক পাইপ আছে যারা খালি করতে পারে, তাহলে এই যে এই এনকে খালি করার ক্ষমতা কত? খালি করার ক্ষমতা কত দেওয়া আছে আমার এখানে? খালি করার ক্ষমতা দেওয়া আছে আমার 18 ঘন্টা, মানে 18 ঘন্টা সময় নেই। তাহলে এই এনকে যদি আমি 18 দিয়ে ভাগ করি, ওটা টোটাল সংখ্যা, টোটাল পাইপকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে কী বেরোবে? প্রত্যেক ঘন্টায় কতটা এফিসিয়েন্সির সাথে ও ফিল করছে, তাই কি না? প্রত্যেক ঘন্টায় সে কতটা এফিসিয়েন্সির সাথে সে খালি করছে। 18 ঘন্টা দিয়ে মানে কি? 18 দিয়ে ভাগ করছি মানে কি? প্রত্যেক ঘন্টায় কতটুকু এফিসিয়েন্সি, মানে এন সংখ্যক পাইপ মানে প্রত্যেক ঘন্টায় কতটুকু কাজ হচ্ছে আলটিমেটলি। তাহলে হবে হচ্ছে গিয়ে n/8, 18। ওকে, তাহলে আমি যদি এখান থেকে ইকুয়েশনটা করি কী হবে দেখো, আমার টোটাল নাম্বার অফ এমটিং পাইপ হচ্ছে এন। তাহলে আমি এই এনকে যদি আমি যদি এই যেটা হচ্ছে যে খালি করছে ঘন্টা 18 ঘন্টা, তাহলে যদি আমি 18 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? খালি করার ক্ষমতা বেরোবে। খালি করার প্রত্যেক ঘন্টায় কতটুকু করে ক্ষমতা আছে। আর যদি আমি এখানে 30 মাইনাস এনকে যদি আমি 24 দিয়ে ভাগ করি, তাহলে ফিলিং করার ক্ষমতা কত? এটা ফিলিং ক্ষমতা বেরোলো প্রতি ঘন্টায়, ফিলিং ক্ষমতা, এটা এমটিং ক্ষমতা, ঠিক আছে? তাহলে ট্যাঙ্কটা তো ফিল করছে, তাহলে ইকুয়েশনটা কী হবে? তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে যে ফিল করছে তাকে আগে রাখতে হবে 30 মাইনাস এন বাই 24 মাইনাস এন বাই 18 সমান সমান, এটা আমি 1 ঘন্টার পেয়ে গেলাম, এটাও আমি পেয়ে গেলাম 1 ঘন্টার। তাহলে 1 ঘন্টার ক্ষমতা থেকে 1 ঘন্টার ক্ষমতা বাদ দিলে তাহলে 1.5 ঘন্টা টোটাল ক্ষমতা, 1.5 ঘন্টা টোটাল ট্যাঙ্কটি কিছু ফিল করছে। তাহলে 1 ঘন্টা কত পাবে? 1 ঘন্টায় 1/1.5, 1.5 ঘন্টা আমরা 1.5 লিখতে পারি। ঠিক আছে? এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দাঁড়াবে, নিচে চলে আসবে আমার 72 এলসিএম। তাহলে 90 মাইনাস 3n মাইনাস 4n সমান সমান 1/1.5। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 90 মাইনাস 7n তাহলে 90 মাইনাস 7n সমান সমান 72, কোনাকুনি গুণ হয়ে গেল 1.5। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মাইনাস 7n সমান সমান হয়ে যাবে 48 মাইনাস 90। কেন 48 মাইনাস 90? কেন কি, তুমি যদি দশমিক তুলে দাও উপরে চলে যাবে 10, কাটাকাটি ছোটো হয়ে মানে জায়গা কম বলে বলছি না, এখানে 2 হয়ে যাবে কাটলে, এখানে হয়ে যাবে 3, আর হচ্ছে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 24, আর 24 দুগুণে কত? 48। তাহলে 48 90 পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি n সমান সমান কত হবে? মাইনাস 42/7। কাটাকাটি করলে হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেলে 6। তাহলে 6টা কী ধরেছিলাম? এনের ভ্যালু। তো এখানে চেয়েছে হচ্ছে তোমার কতগুলো, দেখো কতগুলো এমটিং পাইপ লাগবে। এমটিং পাইপ কী ধরেছিলাম? আমি এন ধরেছিলাম। তাহলে এনের ভ্যালু কত বেরোলো? এনের ভ্যালু আমার 6 বেরোলো। তাহলে রাইট আনসার কী হবে? রাইট আনসার হয়ে যাবে আমাদের 6 উইল বি দ্য কারেক্ট আনসার। কী হবে? 6 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো আরামসে দেখো কী বলেছে, ভ্যালু ডিফাইন করতে বলেছে। 4 - 5 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। দেখো আচ্ছা পজ করে নাও, যারা পারবে এটা আগে পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, আমি করে দিচ্ছি। দেখো তো প্রথমত দেখো এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কত হয়? 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। লাস্টে যে 5টা ক্লাস দিয়েছে 5টা ক্লাসেই আমি বারবার এই ফর্মুলাটা ইউজ করেছি, বারবার বলেছি। এরপরে যদি মুখস্থ না হয় তাহলে কিছু করার নেই। দেখো তাহলে এক্ষেত্রে আমরা এই যে 4 মাইনাস 5 এটাকে লিখতে পারি এভাবে, কস স্কোয়ার থিটা, জাস্ট একটু ভাঙিয়ে নিচ্ছি সাইড করে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4 - 5 ইন্টু কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে
4 মাইনাস 5 এর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা এখানে 5 হয়ে যাবে, একটা 5 গুণ হয়ে যাবে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? এটা আমি পেলাম। কার ভ্যালু পেলাম? তাহলে এখান থেকে যদি লিখি আমি, দেখো এখানে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 পেলাম পুরোটা, আর নিচে কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। দেখো পরের স্টেপ দেখো, আমি যদি আলাদা আলাদা করে লিখি তাহলে কী হবে? রুট দিলাম, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সাইন স্কোয়ার থিটা, ওকে, প্লাস কট স্কোয়ার থিটা। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি কী বলতে পারি? রুট ওভার 5 মাইনাস 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কি? কসেক স্কোয়ার থিটা, অনেকবার পড়েছে সাইনের অপোজিট কসেক হয়, প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, এবার এখান থেকে আন্ডার রুট যদি করি, 5 নিলাম, এখানে মাইনাস একটা কমন নিলাম, কি না মাইনাস কমন নিলাম। যদি মাইনাস কমন নিই তাহলে এই কসেকের আগে যে মাইনাস এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। এক্ষেত্রে রুট ওভার যদি আমি করি 5 মাইনাস এটুকুর ভ্যালু আমরা কী জানি? এটুকুর ভ্যালু তোমরা এক জানি, ফর্মুলা কী? আর 3টে ফর্মুলা আছে, কী কী এখানে লিখে দিচ্ছি, যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। আরেকটা কী হয়? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত হয়? 1 হয়। তাহলে এক্ষেত্রে আমার কী হবে? পুরোটা এটুকু আমার 1 হয়ে যাবে। তাহলে কী হবে? আলটিমেটলি আন্ডার রুটের মধ্যে হয়ে যাবে 4, তো অ্যান্সার হয়ে যাবে 2। ক্লিয়ার? ওকে, খুব সুন্দর অঙ্ক ছিল এটা, অসাধারণ অঙ্ক ছিল এটা, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। তো নেক্সট কোশ্চেন। তো পরের কোশ্চেনটা কী বলেছে? বলছে ফার্স্ট ফাইন্ড দ্য মিডিয়ান অফ 46, 64, 87, 41, 58, 77, 35, 90, 35, 9, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের প্রথম কী বের করতে বলেছে? মিডিয়ান। আর মিডিয়ান মানে আমি কী বলেছিলাম? মিডিয়ান মানে মিডিল পজিশনে যে থাকবে, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজাবো, সাজানোর পরে যে মিডিল টার্মে আসবে সে হয়ে যাবে মিডিয়ান। ক্লিয়ার? এখানে বলেছে 92 রিপ্লেসড উইথ 99, অর্থাৎ 99-এর পরিবর্তে কী লেখা হয়েছে? 92 লেখা হয়েছে। ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমি যদি এই জায়গাটায়, এই যে জায়গাটা আছে, আমি যদি অ্যারেঞ্জ করতাম, দেখো তাহলে সবার ছোটো কী হতো? সবার ছোটো হতো আমার 35, তারপরে কত? 41, তার আগে 33 ছিল, 33, 35, 41, 46, 58, 55, 58, ওকে, 58, তারপরে হচ্ছে 64, 64-এর পরে 77, 77-এর পরে রয়েছে 90, 90-এর পরে রয়েছে 92। কটা সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সংখ্যা 10টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, সরি 11টা সংখ্যা আছে, তাহলে একটা মিসিং করে ফেলেছি হয়তো। 33-এর পরে 35, 46, 41, 64, 87 মিস করে ফেলেছি, তাহলে এখানে একটুখানি মুছতে হবে। সেটা হচ্ছে যে এখানে 87 হবে প্রথম, তো কী লিখবো? 87, হ্যাঁ, তারপর হয়ে যাবে 90, তারপর হয়ে যাবে 92। তাহলে এখানে আমি যদি দেখি তাহলে কী দাঁড়াচ্ছে? দেখো 1, 2, 3, 4, এই পাশ থেকে 4টে নিলাম, 5টা নিলাম, আর এখান থেকেও 1, 2, 3, 4, 5, এখান থেকেও 5টা নিলাম। এখন দেখো আমি যদি রিঅ্যারেঞ্জ করতাম তাহলে দেখো, যদি আমি 92-এর জায়গায় 99-এর জায়গায়, সরি 92-এর জায়গায় যদি 99 লিখতাম, তাহলে এই 92-এর জায়গায় কত লিখতে বলেছে? 99 লিখেছে। হ্যাঁ, আর বলেছে যে 41-এর পরিবর্তে যদি 43 লেখা হতো, 43 লেখা হতো, তাহলে মিডিয়ান কত? ধর যদি তাই লিখতাম, 43 লিখতাম, 99 লিখতাম, দেখো তাও কিন্তু দেখো যদি আমি 43 দিই তাহলে দেখো এই 35 আর 46-এর মধ্যে কিন্তু 43 বিলং করছে, তাহলে কিন্তু এদিক ওদিক নড়ছে না। আর 92-এর আগে কিন্তু 99 না, 92-এর পরে কিন্তু 90, তাহলে আলটিমেটলি 99 কিন্তু লাস্টেই থাকছে। তার মানে কি মিডিয়ানটা কিন্তু আলটিমেটলি মাঝখানে যে 58 আছে সেটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, মিডিয়ানটা কিন্তু কত হবে? 58 হবে। ওকে, এবার কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওল্ড মিডিয়ান অ্যান্ড দ্য নিউ মিডিয়ান। তাহলে আগের মিডিয়ান তো 58 ছিল, আর বর্তমান মিডিয়ান তো 58, তাহলে আলটিমেটলি কত হবে? 0 হবে না ডিফারেন্স? তো দ্য রাইট আনসার উইল বি 0, অপশন 2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো এখানে বলেছে এ ফিল্ড ইজ ইন দ্য ফর্ম অফ রাইট ট্রায়াঙ্গেল, একটা ফিল্ড আছে, সেটা রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের মতো, এরিয়া দেওয়া আছে এত, আর এর বেস দেওয়া আছে এত, তাহলে হাইট কত? তাহলে হাইট কী হবে? ফর্মুলা কী আছে? একটা ত্রিভুজের হাইটের তোমার এরিয়ার ফর্মুলা কী হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার? ঠিক আছে, হাইট। তো এখানে হাফ মানে হাফ দেওয়া আছে, বেস দেওয়া আছে, 500, হাইট বলেছে মিসিং, তাহলে টোটাল সমান কত দিয়ে আছে? 25-এর পর 250-এর পরে 2টো শূন্য, তাহলে এখানে একটা শূন্য, 2টো শূন্য, একটা শূন্য, 2টো শূন্য, 5 দিয়ে যদি কাটি 50 হবে, তাহলে হাইট সমান 50 দুগুণে কত?
একশো উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাছাড়া ত্রিভুজের আরও বেশ কিছু ফর্মুলা হয়, কেমন? সমবাহু ত্রিভুজ, আমি মুখে বলে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের যদি আমি এরিয়া বের করি তাহলে হবে হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কি স্কোয়ার, এটা মনে রাখবে। সমবাহু ত্রিভুজের এরিয়া বের করতে গেলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলা যদি বের করতে, যে কোনো ট্রায়াঙ্গেল, শুধু সমবাহু হোক না, বিষমবাহু বা সমদ্বিবাহু যাই হোক না কেন, তাহলে হিরন্স ফর্মুলা, যেটা আমরা কি জানি, √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। ঠিক আছে, এসটা কি অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা। এ হচ্ছে একটি বাহু, বি হচ্ছে অপর বাহু, সি হচ্ছে 3 নম্বর বাহুটা। এটা আরেকটা ফর্মুলা এরিয়া বের করার। আর কি ফর্মুলা হয়? আচ্ছা, আরেকটা ফর্মুলা হয়, আচ্ছা 3টে ফর্মুলা আপাতত বলি, পরের দিন বলবো। ওখানে থিটার অ্যাঙ্গেলের সাপেক্ষে একটা এরিয়া বের হয়, সেটা পরের দিন বলবো। ওখানে নেক্সট কি বলেছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয়, x² প্লাস ওয়াই² প্লাস জেড সমান 36 হয়, তাহলে x² প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কি? ফর্মুলাটা কার মনে আছে? আগে ফর্মুলাটা লিখেছিলাম, যদি a প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা জেড, তার হোল স্কোয়ার সমান সমান হয় x² প্লাস ওয়াই² প্লাস জেড² প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখানে a প্লাস বি প্লাস সি কত দিয়ে আছে? 0 দিয়ে আছে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 0 স্কোয়ার কত হবে? আলটিমেটলি 0ই তো হবে। আর x² প্লাস ওয়াই² প্লাস জেড কত দিয়ে আছে? 36 দিয়ে আছে, 36 প্লাস এখানে আমার চাইছে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে যদি 2 কমন নিই তাহলে কি ব্র্যাকেটে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স থেকে যাবে। আচ্ছা, এই 36টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে? -36 হয়ে যাবে। আর এখানে 2 ইন্টু এই xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স পড়ে থাকবে। ক্লিয়ার হলো? তাহলে এই 2 যদি কেটে দিই আলটিমেটলি -18, তাহলে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে? আমার হয়ে যাচ্ছে -18। তাহলে -18 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাও আমি এই কোশ্চেনের যে ফর্মুলাটা ইউজ হয়েছে, মানে প্রত্যেকটা অ্যালজেব্রার ফর্মুলা কিন্তু আমার বলা হয়ে গেছে অলরেডি। যারা আমার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে, তাদেরকে বারবার বলবো যে তারা যেন ভালো মতো ক্লাসগুলো করে, কমপ্লিট করে। আর যে ফর্মুলাগুলো ইউজ করছি প্রতিদিন 360 রিভিশন, মানে কি, মানে আমি একটা কোশ্চেনকে অ্যানালাইজ করছি পুরো ডিটেলসের সাথে আশেপাশে, যাতে করে ফার্স্ট আমার মোটামুটি 15-20 দিন মতো, ঠিক মানে এইভাবে একটু টাইম লাগবে, একটু বুঝতে সময় লাগবে, বাট তারপর থেকে যদি তুমি কন্টিনিউ করো এবং যদি বাই হার্ট, মানে যদি 100% নিজের সঠিক দিয়ে করো, তাহলে তোমার 15 দিন বা 1 মাসের পরে দেখবে তোমার অঙ্কের বেস অটোমেটিকলি খুব ভালো ইম্প্রুভ হয়ে গেছে। দেখো এক্ষেত্রে অলরেডি কী বলেছি, একটা ফর্মুলা আছে, যে পুরোটা বলছি না, একটা হচ্ছে তোমার a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখানে এ বির পরিবর্তে এক্স ওয়াই আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেখো কি লেখা আছে, এক্সের পাওয়ার 1/3 আছে, তাহলে এইখানে এক্সের পাওয়ার 1/3, ওয়াইয়ের পাওয়ার 1/3, আমি যদি এক্সটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে, তাই তো? এ প্লাস বি হয়ে যাচ্ছে। আর এটা কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে। দেখো স্কোয়ার মানে কি, দেখো আমি এইটুকু যদি ভাঙাচ্ছি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কী করে হয়? x⁻³ এর স্কোয়ার মানে কি? এর স্কোয়ার মানে উপরে পাওয়ার আবার 2 গুণ করে হয়ে যাওয়া। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? মাইনাস এ বি মানে কি? এক্স পাওয়ার 1/3 ইন্টু ওয়ের পাওয়ার 1/3, তাই তো? প্লাস বি কিউব মানে কি? বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে y⁻³ তার পাওয়ার কিন্তু 2 গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যাবে। স্কোয়ার মানে কি? স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে ওয়াইয়ের পাওয়ার তো 1/3, তো এটা তো ওয়াইয়ের ভ্যালু, তার উপর পাওয়ার আবার 2 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এক্সের পাওয়ার 2/3, আর এটা এরকমই থাকছে x/3 y/1/3 প্লাস ওয়াই, এই পাওয়ার গুণ হওয়া মানে কি? 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 2 × 1/3, তার মানে 2/3। ক্লিয়ার? তাহলে দেখো এই ফর্ম্যাটটা কিন্তু, এই যে আমি লেখাটা লিখলাম এখানে, এটা কিন্তু এর সাথে ফর্ম্যাটটা পড়ে আছে। তার মানে বলতে পারি এটা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে a কিউব প্লাস বি কিউব মানে কি? দেখো এবার a কিউব প্লাস বি কিউব মানে এক্সের পাওয়ার 3 তার হোল কিউব প্লাস ওয়াইয়ের পাওয়ার 1/3 তার হোল কিউব। কারণ এক্সটাকে তো আমি এ ধরেছিলাম, আর ওয়াই পূর্ণ ওয়াইয়ের পাওয়ার 1/3 মানে কি? এটা পাওয়ারে আছে, এটা পাওয়ারে আছে। ওয়াইয়ের পাওয়ার 1/3 মানে কি? বি ধরেছিলাম, তাই কি না? ঠিক করে লিখে দিই, তারা পাওয়ার 1/3 তার পাওয়ার 3, তাহলে আলটিমেটলি এই 3 এখান থেকে এই 3 কেটে যাচ্ছে, আর এই 3 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে, তাহলে এক্স প্লাস ওয়াই উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
দেখো এই কোশ্চেনে কি বলেছে, এটাও খুব ভালো একটা কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্টের বলেছে 3,903 টাকা ডিভাইড করা হয়েছে এ আর বির মধ্যে, সো দ্যাট এস শেয়ার অ্যাট দ্য এন্ড অফ সেভেন ইয়ার্স, মানে এর 7 বছর পরে যে শেয়ারটা ইকুয়াল সমান হবে বির শেয়ার, বি এর শেয়ারের সাথে 9 বছর পরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে, 4% রেট অফ ইন্টারেস্টে। ক্লিয়ার? দেখো এই ধরনের কোশ্চেন কী করবো, তো 4% ইন্টারেস্ট মানে কি, আমি যদি ধরে নিই পি এর ক্ষেত্রে যদি বলি পি, দেখো পি এর টাকা আমি ধরলাম পি, হ্যাঁ, এবার 4% রেট অফ ইন্টারেস্ট মানে কি, যদি 2 বছর, যদি আমি 2 বছরে করি, সাপোজ আমি 2 বছরে করলাম পি এর টাকা, তাহলে আসল টাকা পি এর আমি ধরলাম পি, আমি জানি না ক টাকা পি ইনভেস্ট করেছে বা কিছু, তাহলে পি ইন্টু 4% মানে কি, 4% বাড়বে 104/100, আবার যদি পরের বছর বাড়ে তাহলে আবার 104/100, এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয় ইন জেনারেল। তাহলে আমি কী করবো দেখো, এবার 4% মানে কি 104/100, তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে আমার 7 সমান সমান বি ইন্টু, এরও তো 4% করেই দেবে, 104/100, পাওয়ার কত 9। এবার দেখো এখানে গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে আছে, দেখো তাহলে এখানে 104/100 7 বার আছে, এখানে 104/100 9 বার আছে, তাহলে এখানে 7 আর এই 9 ব্যালেন্সড হয়ে গেলে 2 বার পড়ে থাকে, তাহলে এখানে তো 104/100 কেটে গেল, পুরোটার সাথে কেটে গেল, তাহলে এই পুরো পোর্শনটা কত হয়েছে, এক হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এখানে এ পড়ে থাকছে সমান সমান বি ইন্টু, এখানে 7 বার চলে গেছে, বাকি থাকছে 2 বার, 2 বার মানে কত, আমি যদি এটাকে একটু সহজ ছোটো করে দিই তাহলে এখানে হচ্ছে 52 হয়ে যাবে, এখানে 50 হয়ে যাবে, এখানে যদি কাটি 26 হয়ে যাবে, এটা যদি কাটি 25, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি 26/25 স্কোয়ার তো পড়ে আছে, কারণ 2 বার পড়েছিল তো, তাহলে 26/25 স্কোয়ার মানে কত, 26 676, আর 25 625, তাহলে আলটিমেটলি এ বাই বি সমান কত হচ্ছে 676/625। ক্লিয়ার? এই দুটোর যোগফল দেখো 676 হবে এখানে, 676টা 676 625 যোগফল হচ্ছে 1301, গুণ করে দেখতে পারো। তাহলে এই যে 1301টা আছে, এই 1301-এর ভ্যালু কত, এই 1301-এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার বইতে দেওয়া আছে কত, 3903, তাহলে একের ভ্যালু কত হবে, কাটাকাটি করলে দেখো 3 হয়ে যাচ্ছে, 3 হবে। এবার চেয়েছে কার শেয়ার, এর শেয়ার চেয়েছে, এর শেয়ার কত 676 ছিল, তাহলে তাহলে একের ভ্যালু যদি 3 হয় তাহলে 676-এর ভ্যালু কত হবে, 676-এর ভ্যালু হয়ে যাবে 676-এর ভ্যালু হয়ে যাবে 676 গুণ 3, কারণ একের ভ্যালু 3, তাহলে 3 6 18, 8 হাতে আমার 1, 3 7 21 আর 22 2 হাতে আমার 2, 3 6 18 2 20, 2028 হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 2028। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, বলেছে অরিন্দম পারচেসড এ কোট 2100 টাকা, মানে অরিন্দম একটা কোট পারচেস করেছে 2100 টাকা দিয়ে, আফটার গেটিং এ ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট পাওয়ার পরে, দেন পেইং জিএসটি অ্যাট রেট 5%, তারপরে জিএসটি কত পার্সেন্ট পে করেছে, 5% পে করেছে, বাট দে পেইং জিএসটি রেট অফ 5% জিএসটি পে করেছে ডিসকাউন্টের প্রাইসের উপরে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার এভির ফর্মুলা করে দেবো কীভাবে, এই যে ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ আকারে ধরে নেবো, কী আকারে ধরে নেবো, পজিটিভ, তাহলে 20% তো অ্যাকচুয়াল ডিসকাউন্ট, তারপর আবার 5% ডিসকাউন্ট 5% জিএসটি দিতে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের উপরে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কী করে পাতাবো দেখো, জাস্ট এভাবে দেখো, তাহলে এ বির ফর্মুলা কি -20, আর যেহেতু 5% কিসের উপর, ডিসকাউন্ট প্রাইসের উপর তো জিএসটি দিয়েছে, তাহলে এখানে ডিসকাউন্ট প্রাইসের ক্ষেত্রে আমরা জাস্ট কী লিখবো, মনে রাখবে 5 ধরে নেবো। ঠিক আছে, কিচ্ছু এদিক ওদিক ভাবার দরকার নেই, ডিসকাউন্ট প্রাইস যখন জিএসটি যখন বলবো ডিসকাউন্ট প্রাইসের উপর তখন সেটা পজিটিভ ভ্যালু ধরে নেবো +5। ঠিক আছে, প্লাস মাইনাসের মানে কি মাইনাস, তাহলে 20 ইন্টু 5 বাই কত 100 কত হবে, তাহলে এখান থেকে আমার হয়েছে -15, এখানে হচ্ছে মাইনাস কেটে দিলে কত হচ্ছে 5, 5 5 কাটলে হচ্ছে 1, তাহলে -1, আলটিমেটলি -16। ঠিক আছে, এবার কি বলেছে, বলেছে 2100 টাকায় সে যদি পারচেস করে তাহলে হচ্ছে তোমার মার্কেট প্রাইস কত, তাহলে এই যে 2100 টাকাটা ছিল সেটা কার ভ্যালু ছিল, 16% তো ডিসকাউন্ট পেয়েছে, তাহলে এটা 84-র ভ্যালু কি না, তাহলে মার্কেট প্রাইস কত 100, তাহলে কী হবে কাটাকাটি করলে, যদি আমি 21 দিয়ে, আচ্ছা এটা কাটি দেখি, 4 25-এ 100, আর 4 দিয়ে 21 দিয়ে কাটলে হচ্ছে 100, আলটিমেটলি কত 2500 টাকা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী হবে, 2500 টাকা হবে। কী বললাম দেখো, 20% ডিসকাউন্ট দিচ্ছে, ভালো কথা, আবার সে জিএসটি পে করছে 5%, কার উপরে, ডিসকাউন্ট প্রাইসের উপর জিএসটি পে করছে, তো সেক্ষেত্রে আমরা ওই যে জিএসটিটা পে করছে সেটাকে আমরা পজিটিভ ভ্যালুতে রাখবো। ক্লিয়ার? +5, আর এবি সূত্র তো বলেই দিলাম। ক্লিয়ার?
তো আজকে আমাদের এই ছিল 25টা কোশ্চেন। ওকে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তো আর যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখছে তাদেরকে বলবো যে তারা যেন ভালো মতো প্র্যাকটিস করে, প্রচুর পরিমাণে যেন ফর্মুলাগুলো প্র্যাকটিস করে। আই এনশিওর দ্যাট যদি ঠিকমতো প্র্যাকটিস করো, আগামী বেশ কিছুদিন, মানে 1 মাস যদি ক্লাস হয়, 1 মাস যদি এই সিরিজটা কন্টিনিউ করি, টার্গেট আছে 1 মাস কন্টিনিউ করার সিরিজটা। তো তার মধ্যে অঙ্ক মোটামুটি নিয়ে চিন্তা করতে হবে না, অঙ্কের জন্য আমি আছি। জাস্ট একটু শুনে চলতে হবে, কথাগুলো শুনে চলতে হবে যেগুলো বলছি, ঠিক আছে? তো ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।